আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাপক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। পাচার হওয়া অর্থ ও অবৈধ সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চাইলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে মন্তব্য। জাতিসংঘের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভাষণ বর্জন করেছেন বহু রাষ্ট্রপ্রধান ও কূটনৈতিক। সদর দপ্তরের সামনে বিক্ষোভে কলম্বিয়ার প্রেসিডেন্টের সংহতি। জনমত গঠনে 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি সফল বলে 7 ইসলামী দলের দাবি। দুর্গাপূজার পর আবারও আন্দোলনে নামার হুমকি। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কক্সবাজারে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সহায়ক হওয়ার আশা। এবং মানিকগঞ্জের সিংগাইরে 5 বন্ধুর সমন্বিত খামারে শতাধিক গরু দুধের গাভী ও নানা জাতের ফল ফসলের চাষ। টেকসই কৃষি ও বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াবে প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। বাংলাদেশ সহ সব উন্নয়নশীল দেশ থেকে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়ন এবং প্রয়োগ নিশ্চিতে জাতিসংঘে প্রস্তাব করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। রোহিঙ্গা সংকটকে কোনো দ্বিপাক্ষিক বিষয় নয় উল্লেখ করে এর সমাধানে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন প্রফেসর ইউনূস। চকমালিথার রিপোর্ট। পরিবর্তিত বাংলাদেশকে সাথে নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দ্বিতীয়বারের মতো বাংলায় ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। গত বছর আপনাদের এই মহান সভায় আমি দাঁড়িয়েছিলাম সদ্য গণ অভ্যুত্থান সংগঠিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষা আপনাদের শোনানোর জন্য। আজ এই রূপান্তরের অগ্রযাত্রায় আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি তা আমি বলবো। 40 মিনিটের ভাষণে তিনি সংস্কার, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, আগামী নির্বাচন সহ নানা প্রসঙ্গ তুলে ধরেন। আমরা জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে একই মঞ্চে দাঁড়িয়ে সকলে মিলে জুলাই ঘোষণার মাধ্যমে এই সংস্কার কার্যক্রমের প্রতি আমাদের সময়াবদ্ধ অঙ্গীকার ব্যক্ত করি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকারের পদক্ষেপগুলো জানান প্রধান উপদেষ্টা। গত 15 বছরের দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি। আমি উন্নয়নশীল দেশ হতে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়ন এবং এর প্রয়োগ নিশ্চিতের প্রস্তাব করছি। রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত ক্ষতির কথা উল্লেখ করেন অন্তর্বর্তী সরকার প্রধান। রোহিঙ্গা সংকট কোনোভাবেই মায়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো দ্বিপাক্ষিক বিষয় নয়। রাখাইনে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোনো যৌথ প্রচেষ্টায় সহযোগিতা দিতে বাংলাদেশ সর্বদা প্রস্তুত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ার কথা উঠে আসে প্রফেসর ইউনূসের ভাষণে। জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া প্রশমনের উদ্যোগ যেমন বাড়াতে হবে, তেমনি অভিযোজনেও সমান গুরুত্ব দিতে হবে। পারমাণবিক অস্ত্রের বিস্তারে বাংলাদেশের উদ্বেগের কথা জানান প্রধান উপদেষ্টা। আমরা সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়া বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোকে পুনর্জীবিত করার জন্য জোর দাবি জানাচ্ছি। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিন সংকট সমাধানে জাতিসংঘকে উদ্যোগ দিতে আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী এই সরকার প্রধান। সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায়। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে, হাসপাতাল, স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিহ্ন করে দিচ্ছে। বাংলাদেশের জনগণ এই বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। নারীর ক্ষমতায়ন এবং তরুণ প্রজন্মকে সমাজ পরিবর্তনের চালিকা শক্তি মন্তব্য করে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ববাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রফেসর মোহাম্মদ ইউনুস। একা মোকাবেলা করা সম্ভব। চকর মালিথা, চ্যানেল আই। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের পঞ্চম দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ বর্জন করেছেন বহু রাষ্ট্রপ্রধান ও কূটনীতিক। একই দিনে জাতিসংঘ সদর দপ্তরের সামনে টানা বিক্ষোভে ফুঁসে উঠেছেন ফিলিস্তিনিরা। বিক্ষোভে যোগ দিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন আদিত্য শাহিন। গাজায় চলমান গণহত্যা বন্ধ এবং কলম্বিয়ার আনা প্রস্তাব অবিলম্বে বাস্তবায়নের দাবি তোলা হচ্ছে এই সমাবেশ থেকে। ফিলিস্তিনি জনগোষ্ঠী হাতে ব্যানার, প্ল্যাকার্ড আর কণ্ঠের স্লোগানে ভরিয়ে দিয়েছেন জাতিসংঘের সামনের রাস্তা। বিক্ষোভকারীরা বলছেন, কলম্বিয়া প্রস্তাব কার্যকর হলে গাজার নিরীহ শিশু, নারী ও বৃদ্ধদের ওপর চলমান হত্যাযজ্ঞ বন্ধ হতে পারে। তারা আশা করছেন জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলো রাজনৈতিক বিভাজন পেরিয়ে মানবিকতার স্বার্থে একক অবস্থান নেবে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ভিড় ঠেলে বিক্ষোভরতদের পাশে দাঁড়ান। হিস্পানিক ভাষায় তুলে ধরেন তার অবস্থান। Nos ha mostrado durante milenios que cuando la diplomacia se acaba hay que pasar a otra fase de la lucha. বিক্ষোভকারীরা মনে করছেন কলম্বিয়ার প্রস্তাব আন্তর্জাতিক ন্যায় বিচারের নতুন পথ খুলে দিতে পারে। তবে তা কার্যকর করতে হলে সদস্য রাষ্ট্রগুলোর আন্তরিকতা ও ঐক্যমত্য জরুরি। গাজা গণহত্যা বন্ধের দাবি সারা পৃথিবীতে সবচেয়ে বড় ইস্যু। জাতিসংঘে উত্থাপিত কলম্বিয়া প্রস্তাব বাস্তবায়নের দিকে তাকিয়ে আছে সারা পৃথিবীর মানুষ। জাতিসংঘ সদর দপ্তর থেকে আদিত্য শাহিন, চ্যানেল আই। 5 দফা দাবিতে ইসলামী দলগুলোর 3 দিনের কর্মসূচিকে সফল মনে করছেন আন্দোলনে নামা দলগুলো। নেতারা বলছেন, এ আন্দোলনের মাধ্যমে জনমত গঠন করতে পেরেছেন তারা। দুর্গাপূজার পর আবারও আন্দোলনে নামবেন জানিয়ে ইসলামী দলগুলোর নেতারা বলেছেন, নির্বাচন কমিশন যাতে এমন কোনো কথা না বলে যা শুধু একটি দলের প্রতিনিধিত্ব করে। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। রাষ্ট্র সংস্কারে উদ্যোগ হিসাবে ঐক্যমত্য কমিশনে কয়েক মাস ধরে আলোচনা করে রাজনৈতিক দলগুলো। দীর্ঘ আলোচনার পরও জুলাই সনদ, পিআর পদ্ধতি ও গণহত্যার বিচার সহ 5 দফা দাবিতে আন্দোলনের নামে জামায়াতে ইসলামী সহ 7টি ইসলামী দল। 3 দিনের কর্মসূচিতে নিজেদের মতামত বাস্তবায়নে মাঠে শক্তি দেখানোর বার্তা দিল ইসলামী দলগুলো। সকল মানুষকে আমরা সম্পৃক্ত করার জন্য যে কর্মসূচিটা প্রাথমিকভাবে দিলাম, আমি মনে করি যে এটা অনেকটা সফলতার পর্যায়ে আমরা আসছি। আর সামনে আলোচনা ক্রমে আরও কর্মসূচি দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকার এবং যাদের কাছে দায়িত্ব বিষয়গুলো বিবেচনা করার, তারা অবশ্যই আমাদের দাবিগুলো নিয়ে যৌক্তিকভাবেই বিবেচনা করবে। পুরনো পদ্ধতিতেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, এমন প্রসঙ্গে দলগুলোর নেতারা বলছেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের বাইরে যাওয়ার সুযোগ নির্বাচন কমিশনের নেই। আমরা দাবিটা সরকারের কাছে করতেছি, তবে নির্বাচন কমিশনের যারা আছেন একটু সতর্কভাবে কথা বলা হচ্ছে। কোনো দলের কোনো কথার প্রতিনিধিত্ব হয়ে যায়, নির্বাচন কমিশনকে এমন কথা না বলাই ভালো। আমরা নির্বাচন করব, ওনারা বলতেছে ওনাদের মতো ওনারা আগাচ্ছে, তা আমাদেরকে সারা ওনারা আগাচ্ছে কাদেরকে নিয়ে? একটা পক্ষকে নিয়ে। এই জন্যই তো আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছি। ইসলামী দলগুলোর নেতারা বলছেন, 5ই আগস্টের পর সরকার যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়ন করতে না পারলে তাদের সরে যাওয়া উচিত। তার অঙ্গীকার পালনে ব্যর্থ হয় তাদের চলে যেতে হবে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। লুটপাটে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে একীভূত করার তালিকায় থাকা বেসরকারি 5 ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ বেড়ে 1.5 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। আমানতকারীদের কাছ থেকে নেওয়া এই অর্থ বিনিয়োগ হিসেবে বিতরণ করা হয়, এর বেশিরভাগই এখন খেলাপি। কোনো বিশেষজ্ঞ মনে করেন, 5 ব্যাংকে এক করার চেয়ে 2 ব্যাংক একীভূত করে বাকি 3 ব্যাংকের গ্রাহকদের আমানত ফেরত দিতে ভিন্ন ব্যবস্থা নিতে পারত প্রশাসন। মির্জা ইমতিয়াজের ধারাবাহিক প্রতিবেদনের 3য় পর্ব। 5 ব্যাংকের মোট সম্পদের পরিমাণ 1,98,000 কোটি টাকা। এর মধ্যে 1.5 লাখ কোটি টাকায় ঝুঁকিপূর্ণ সম্পদে পরিণত হয়েছে। এসব সম্পদের বিপরীতে কোনো প্রভিশন সংরক্ষিত নেই।
উল্টো ব্যাংকগুলোর মূলধন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৪৬,০০০ কোটি টাকা। ৫ ব্যাংক মোট লোকসান দিয়েছে ১,২০০ কোটি টাকা। পোটেনশিয়াল ঋণ গ্রহীতার নাই, ডিপোজিট তো যেদিন কালেক্ট করেন সেদিন থেকে তো আপনাকে সুদ গুনতে হবে। সুদ দিবেন কোত্থেকে? আপনার তো লোনের ইনকাম যদি না হয় কীভাবে দিবেন এটা? কোনো বিশেষজ্ঞ মনে করেন দুটি ব্যাংকে একীভূত করে বাকি ব্যাংকগুলোকে ব্যাংকিং খাত থেকে অবসায়ন অথবা বিলুপ্ত করা গেলে আরও ভালো হতো। এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক এই দুইটা মার্জ হতে পারত। বাকি যে তিনটা ব্যাংক যাদের খেলাপি ঋণ প্রায় ৯৫% উপরে, সেই ব্যাংকগুলোকে আসলে কিভাবে অপারেট করবে সেটা একটা রিয়াল চ্যালেঞ্জ, কারণ তারা ওই এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের সম্পদের উপরে নেগেটিভ প্রভাব ফেলবে। এই তিনটা ব্যাংককে ব্যাংকিং খাত থেকে অথবা অর্থনীতি থেকে অবসায়নের দিকে ঠেলে দিলে সবচেয়ে ভালো হতো, যেটা হলো এই ব্যাংক দুটার আমাদের অর্থনীতিতে থাকবে না, কিন্তু এদের যারা গ্রাহক আছে তাদের টাকাটা পরিশোধ করে দিবে। সেই ক্ষেত্রে আমাদের যে ডিপোজিট ইন্স্যুরেন্স আছে, সেই ডিপোজিট ইন্স্যুরেন্সের মাধ্যমে ৯৫% বেশি ক্ষুদ্র যারা ডিপোজিটর আছেন বা আমানতকারী আছেন তারা কাভারেজ পাবেন। এবারের মতো ৫ ব্যাংককে একীভূত করলেও পরবর্তীতে আর এমন পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু পরিবর্তনের বিরূপ অভিঘাত মোকাবেলা এবং অভিযোজন নিশ্চিতে উপকূলীয় জনপদ কক্সবাজারে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজ সাজাই বাংলাদেশ স্লোগানে প্রাকৃতিক দেয়াল বিনির্মাণে অভিযাত্রায় সহযাত্রী মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলা লিগ। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবী নিশ্চিতের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুধীজনরা। সরওয়ার আজব মানিকের তথ্য ও ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। অসীম সমুদ্র, নীল জলরাশি, সবুজ পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কক্সবাজার। বৈশ্বিক উষ্ণায়নে সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বৃদ্ধি পাচ্ছে ঝড় জলোচ্ছ্বাস। তীব্র ভাঙনে বিলীন হচ্ছে জনপদ। পাহাড় কাটা ও বৃক্ষ নিধনে বিপর্যয়ে প্রাণ প্রকৃতি। এমন বাস্তবতায় উপকূলের প্রাণ প্রকৃতি রক্ষায় সুরক্ষা বলয় তৈরিতে বাংলা লিংককে সাথে নিয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। কক্সবাজারে এই যে জলোচ্ছ্বাসের যে প্রভাব, সেটাকে যদি আমরা মোকাবেলা করতে চাই এবং বৈরী আবহাওয়াকে যদি সহনীয় রাখতে চাই, তাহলে অনেক বেশি বৃক্ষরোপণ করতে হবে কক্সবাজারে। এবং এই কক্সবাজার জেলায় পলদ, বনজ, ঔষধি নানা ধরনের গাছ লাগাতে হবে, পাশাপাশি ম্যানগ্রোভ গাছের চারাও রোপণ করতে হবে। আসুন হাতে হাত মিলিয়ে আমরা সবাই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। নানা জাতের বিরল দেশীয় গাছের সমারোহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসব। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, গাছ আমাদের জন্য অনেক উপকারী। প্রতি বছরে যাতে উদ্যোগটা এবং প্রকৃতির পক্ষ থেকে করা হয়। গাছ যদি একটা কাটি অন্তত 2টা গাছ যেন রোপণ করে। খরা, বন্যা, বৃষ্টি এর থেকে একমাত্র পরিত্রাণ পাবার উপায় হচ্ছে কি সবুজায়ন বা বৃক্ষরোপণ অভিযান। যে গাছের চারা বিতরণ করলে এটা আমার স্কুলে অনেক উপকার হবে। আমি আমার স্কুলটা ইনশাআল্লাহ সবুজ সমারোহ হবে। আমরা একটা সবুজায়ন পৃথিবী পাবো। পরিবেশ বান্ধব উদ্যোগের প্রশংসা করেছেন সুধীজনরা। ওনারা এই কার্যক্রম অব্যাহত রাখবে। আমাদের পরিবেশ, বন ও পরিবেশ উন্নয়নে ওনারা এই গুরুত্বপূর্ণ অবদান রেখে যান। এই পরিবেশ আমাদের, এই জেলা আমাদের, এই মাটি আমাদের, এটাকে রক্ষা করতে পারলেই আমরা একটা টেকসই পৃথিবী পাবো বলে প্রত্যাশা করছি। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমাদের প্রকৃতি এবং পরিবেশের যে ভারসাম্য রক্ষা পদক্ষেপ আমরা নিয়েছি, এটি সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ। স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদেরকে এখন থেকেই প্রাণ ও প্রকৃতি রক্ষায় যে সংবেদনশীলতা তাদের মধ্যে তৈরি হওয়া দরকার, সেটি তৈরিতে এই প্রকৃতি জীবনের এই উদ্যোগটি অসাধারণ ভূমিকা রাখবে। হুমকিতে থাকা ধরিত্রী রক্ষায় সবুজায়নকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান সংশ্লিষ্টদের। মোশাহিদ রনি, চ্যানেল আই। দেশ বিদেশে উচ্চশিক্ষা শেষে কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ বা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক, কেউ অন্য কোনো পেশায় যুক্ত। এমন 5 বন্ধু এক হয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামে গড়ে তুলেছেন একটি গরুর খামার। এখন সেখানে রয়েছে শতাধিক গরু, দুধের গাভী, এছাড়াও আছে নানা জাতের ফল ফসলের চাষ। দেখুন শাইখ সিরাজের রিপোর্ট। 5 বাল্যবন্ধু ফয়সাল বিন মালিক, আল ফারুক আহমেদ, ফাহিমউদ্দিন চৌধুরী,
মোহাম্মদ মাহমুদ ও আব্দুল্লাহ আল মামুন। শিক্ষা ও পেশায় ভিন্ন হলেও কৃষির টানে এক হয়েছেন তারা। আমি কিন্তু ফার্স্টে ইন্টারেস্টেড ছিলাম না, বাট জমিটা নেওয়ার পরে এখান থেকে যখন প্রথম একটা 2-3টা গরু কিনলাম, এখানে একটা মায়া জন্মালো। তো মায়াটা আসলে সত্যি কথা বলতে শুধু গরুর জন্য না, মনে হলো যে এই জমিটা কিন্তু আমার, এই গ্রামটা আমার, তো আমি এখানে কেন কিছু করি না, বিদেশে যে আমার ক্যারিয়ার করবো বা ওইখানেই সেটেল লাইফ। আসলে চেষ্টা করলে, হার্ডওয়ার্ক করলে কিন্তু দেশেও করা যায় অনেক কিছু। তবে প্রাণীখাদ্যের দাম বৃদ্ধি সহ বেশ কিছু সংকটের মুখোমুখি হতে হচ্ছে তাদেরকে। যে এই যে ধানের খোড়া বা গমের খোড়া বা ভুট্টা অনেক সময় আমাদের অনেক হাই প্রাইসে কিনে আনতে হয়। আমরা যখন ফার্ম শুরু করি তখন এক বস্তা গম ভুসি আমরা কিনতাম 840 টাকা দিয়ে। আমরা এইবার কোরবানির আগে কিনতে হয়েছে আমাদের 2200 টাকা দিয়ে অলমোস্ট। আসলে ভালো মানের সিমেন্ট সেভাবে পাচ্ছি না। এক্স্যাক্ট জিনিসটা দিতে পারি তাহলে আমার গাভীও ভালো থাকবে, বাচ্চাও ভালো পাবো এবং দুধের পরিমাণও ঠিক থাকবে। যতটুকু আমরা চেষ্টা করব যে বড় করার জন্য, কিন্তু আমরা লেবার ফাংশনের জন্য আমরা সেটা পারছি না। শুধু খামার নয়, 70 বিঘা জমিতে নানা ফসল আর ফলের চাষ করছেন তারা। এখানে 450 গাছ। এটা তো একটা ক্ষেত, প্রত্যেকটা বিঘায় 400 থেকে 450 গাছ থাকে। এখন আমাদের এলাকায় আপনার সিংহের প্রচুর পরিমাণ পেঁপে চাষ হচ্ছে। শিক্ষিতরা এগিয়ে এলে কৃষি হবে টেকসই, বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতাও বাড়বে। সংকট নয়, তরুণরা দেখছেন সম্ভাবনা। তাই কৃষি খাতকে এগিয়ে নেওয়ার জন্য, আরও তরুণ এবং জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার জন্য এই খাতগুলো বেছে নেওয়া যায়। দরকার সরকারের নীতি সহায়তা এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা। মানিকগঞ্জের রাজেন্দ্রপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। এ পর্যায়ে এশিয়া কাপ টি20। জাতিসংঘের সাধারণ অধিবেশনে গাজা ইস্যু নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হলেও ইসরায়েল রক্তক্ষয়ী হামলা অব্যাহত রেখেছে। একই দিনে আরও 60 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি ও বন্দীদের মুক্তির বিষয়ে একটি সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, আন্তর্জাতিক চাপ ও যুদ্ধাপরাধের অভিযোগ সত্ত্বেও গাজায় তার দেশ যুদ্ধ চালিয়ে যাবে। তবে জাতিসংঘ নেতানিয়াহুর ভাষণে বয়কট করেন বহু রাষ্ট্রপ্রধানরা। এদিকে গাজার বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা বলছেন, অবরোধ ও সরঞ্জাম সংকটে চিকিৎসা কার্যক্রম কার্যত ভেঙে পড়েছে। দখলকৃত পশ্চিম তীরের হেব্রনে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালিয়েছে। এছাড়াও ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় 9 জন নিহত এবং অন্তত 174 জন আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। কৃষি সংবাদ। চাঁদপুরে ইলিশ রক্ষণাবেক্ষণ ও রপ্তানির জন্য তৈরি হচ্ছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। তবে এই ইলিশ অবতরণ কেন্দ্র নিয়ে বণিক সমিতি ও ইলিশ ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। ইলিশ ব্র্যান্ডিং জেলা হিসেবে খ্যাত চাঁদপুর, তবে ইলিশ রক্ষণাবেক্ষণ ও রপ্তানির জন্য সুব্যবস্থা না থাকায় আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের প্রস্তাব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে 25 কোটি টাকা। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ার মিলনস্থলে হবে এই মৎস্য অবতরণ কেন্দ্র। 2 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইলিশ ল্যান্ডিং স্টেশনটাতে আমরা নিচে আড়তদারদের জন্য দিয়েছি, ল্যান্ডিং স্টেশন দিয়েছি, আমরা রুফটপে একটা রেস্টুরেন্ট দিয়েছি, খুব মার্ভেলাস একটা রেস্টুরেন্ট, একটা প্রপোজাল দিয়েছি। আর দ্বিতীয় তলাতে আমরা বলেছি যে যেহেতু এখানে ইলিশ বাড়ি, আমরা ইলিশের রিসার্চ একটা সেন্টার পাওয়া উচিত। আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ হলে জেলেদের মাছ বিক্রির উপর অতিরিক্ত চার্জ আরোপের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আমাদের এখানে এমনিতেই মাছের দাম অনেক বেশি, এরপরে যদি আবার বিএফডিসি ঘাট করে তাহলে চার্জ হয়, তাহলে তো আমাদের এখানে মাছই আসবে না। কোনো শর্ত ছাড়া করে দেয় তাহলে আমাদের জন্য ভালো হবে, আর না হলে আমাদের দরকার নাই। চাঁদপুরে ঘাটে এমনি মাছ আসে না। পরিবেশ সুন্দর হোক সেটা ভালো, কিন্তু যদি কোনো চার্জ ধরা হয় তাহলে তো আমাদের আরো উল্টার লস হয়ে যাবে। এটা মিনিংলেস হবে, হিতে বিপরীত হবে, বুমেরাং হবে বলে আমরা মনে করি। আমাদের এখানে মাছ আসবে না, ট্রলার আসবে না, জেলে নৌকা আসবে না, তারপরে বিভিন্ন মোকাম থেকে যারা মাছ নিয়ে আসে তারাও আসবে না। আমাদের সাথে ওপেন ডিসকাস দরকার, ওপেন ডিসকাস করে আমাদের সঙ্গে আলোচনা করে তাদের কন্ডিশন, তাদের প্ল্যান আমাদেরকে জানানো উচিত। 2017 সালে জেলা প্রশাসক সম্মেলনে চাঁদপুর তৎকালীন জেলা প্রশাসকের প্রস্তাবে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র ও হিমাগার স্থাপনের সিদ্ধান্ত হয়। তবে ভূমি মালিকানা রেলওয়ের কাছে থাকায় এটি স্থাপন করা সম্ভব হয়নি।
8 বছর পর আলোর মুখ দেখছে প্রকল্পটি। আল মুকসিদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। একসময়ের বিস্তীর্ণ ভাগাড় এখন দর্শনীয় স্থান। সবুজায়নে বদলে গেছে ময়মনসিংহের জেলখানা রোডের ময়লার স্তূপ। পরিবেশ বান্ধব নানা উদ্যোগে নান্দনিক স্থানের নাম রাখা হয়েছে আমাজন ময়মনসিংহ। শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নানা প্রজাতির গাছ আর ঘন জঙ্গলে ঘেরা আমাজন ময়মনসিংহ। দেখে বোঝার উপায় নেই কিছুদিন আগেও এখানে ছিল ময়লা আবর্জনার স্তূপ, আর এখন সেখানে শোভা পাচ্ছে নানা প্রজাতির গাছ, বিচরণ করছে বাবুই সহ হরেক রকমের পাখি। শহরের বুকেই প্রাকৃতিক আবহ যেন শহুরে যান্ত্রিক জীবনের স্বস্তি। বাচ্চারা খেলতে পারবে, আনন্দ করতে পারবে, এই জায়গাটা উপভোগ করতে পারবে। এবং আমাজন জঙ্গল বলতে একটা কিছু ছিল, ব্রাজিলের আমাজন জঙ্গল ছিল, এখন বাংলাদেশে আমাদের একটা আমাজন জঙ্গল আছে, তা আমরা উপভোগ করতে পারবো। আমার এটা খুব ভালো লেগেছে। ঠিকভাবে দাঁড়ানো যাইতো না, এখন জায়গাটা পরিবেশটা ঠিক করছে, উন্নত করছে, সবকিছু সুন্দর হচ্ছে। সবাই এখানে এসে দেখতেছে, সুন্দর লাগতেছে। পরিচ্ছন্ন ও টেকসই শহর বিনির্মাণে সবুজায়নে গুরুত্বারোপ। ইচ্ছা শক্তি থাকলেই করা সম্ভব, সবকিছুই সম্ভব। এখানে যে বনায়নটা গড়ে উঠেছে এটা একটা গভীর অরণ্য মতোই বলতে পারেন। তো ওই আদল থেকে আমরা চেষ্টা করেছি আমাজন ময়মনসিংহ আমাদের শহরে একটা নাম দিয়ে। আমরা এখানে চাচ্ছি যে জীববৈচিত্র্য এবং প্রকৃতি যেন সংরক্ষিত থাকে, যত গাছ আছে পুরাতন সেগুলোকে যেন আমরা সংরক্ষণ করতে পারি। শহরকে সবুজে সাজাতে পরিবেশ বান্ধব এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান ময়মনসিংহবাসীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।